বুড়িগঙ্গা নদীর একটি সংক্ষিপ্ত ইতিহাস। নদীর নাম বুড়িগঙ্গা। ঢাকা শহরের দক্ষিণ এবং পশ্চিম দিকে দিয়ে প্রবাহিত জোয়ার ভাটা প্রভাবিত একটি নদী। মুঘলরা এই নদীটির জোয়ার ভাটার রূপ দেখে বিস্মিত এবং অভিভূত হয়ে পড়েছিলেন। তৎকালীন মোঘল আমল থেকেই নদীটিকে ঘিরে গড়ে উঠেছিল ঢাকা শহরের উন্নয়ন অবকাঠামো। কিন্তু সেই আমলের খরস্রোতা বুড়িগঙ্গার তীরে স্থায়ী বসতি স্থাপন করা ছিল বেশ মুশকিল। তাই তৎকালীন ঢাকার কমিশনার চার্লস থমাস ব্যাকল্যান্ড বুড়িগঙ্গার তীরে বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছিলেন। 1864 সাল, সেই সময়টাতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নদীর তীরে যে বাড়িঘরগুলো আছে তাদের সামনের দিক অনেকখানি বাধাই করে দেওয়া হবে। এতে নদীর পার দেখতে অনেকটা স্ট্যান্ডের মতো দেখাবে। কেমন দেখাবে তার চেয়ে বড় কথা ছিল এই বাঁধ কাজ করবে কিনা। বাঁধের শুরু হওয়ার পর দেখা গেল নদীর পার পুরোপুরি বাঁধিয়ে দিলে শহরের লেভেল নদীর থেকে বেশ উঁচুতে থাকবে। প্রথম বছর বাঁধ হাঁটি হাঁটি পা করে নর্থ ব্রুক হল ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এগিয়ে যায়। ঢাকার বেশ কিছু লিখিত ইতিহাস থেকে জানা যায় সরকারিভাবে পুরো বাঁধ নির্মাণের খরচ কুলিয়ে উঠতে না পারায় ঢাকার ধনী ব্যক্তিরা বাঁধ নির্মাণে সহায়তা করার জন্য এগিয়ে আসেন। বাঁধের পূর্ব অংশটুকু তৈরি হয়েছিল রূপলাল আর রঘুনাথ সাহার যৌথ উদ্যোগে। পশ্চিমের অংশের কাজ সহায়তা করেছিলেন নবাব আব্দুল গনি। বাদবাকি মাঝের অংশটুকু নির্মাণ করা হয়েছিল সরকারি খরচে। এভাবেই তৈরি হতে থাকে ব্যাকল্যান্ড বাঁধ। পরে বিভিন্ন সময় প্রয়োজনের সাথে পাল্লা দিয়ে বাঁধের পরিধি বাড়তে থাকে। তবে ব্যক্তিগত উদ্যোগে বাঁধের যে অংশগুলো নির্মিত হয়েছিল সেগুলো কেউই কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি। তবে বাঁধের মালিকানা হস্তান্তর না করলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এসে পড়ে কর্তৃপক্ষের কাঁধে। সময়ে সময়ে বুড়িগঙ্গা তার গতিপথ বদলেছে, কিন্তু বাকল্যান্ড বাঁধের ফ্রেমে বাঁধা যায়নি এই নদীকে। 1864 সালে যে বুড়িগঙ্গা বয়ে যেত লালবাগের কেল্লা, রায়ের বাজার আর পিলখানা ঘাটের ধার ঘেঁষে, সময়ের সাথে সেই বুড়িগঙ্গা সরে যেতে থাকে দক্ষিণে। উত্তরে জমতে থাকে বনি, জন্ম দিতে থাকে শহরের আরেকটি অংশ। নদীটির নামকরণ বুড়িগঙ্গা করার পেছনে একটি সনাতনী কাহিনী রয়েছে। প্রাচীনকালে গঙ্গা নদীর একটি প্রবাহ ধলেশ্বরীর মাধ্যমে বঙ্গোপসাগরে গঠিত হতো। ধীরে ধীরে এই প্রবাহটি তার গতিপথ পরিবর্তন করার ফলে একসময় গঙ্গার সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে এই বিচ্ছিন্ন প্রবাহটি বুড়িগঙ্গা নামে অভিহিত হয়। মূলত সাভারের দক্ষিণে ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদীর উদ্ভব। নদীটির গড় গভীরতা ও প্রশস্ততা যথাক্রমে 10 মিটার ও 400 মিটার এবং মোট দৈর্ঘ্য 27 কিলোমিটার। ঢাকা শহরের কামরাঙ্গীর চরের কাছে তুরাগ নদী বুড়িগঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। প্রকৃতপক্ষে বুড়িগঙ্গার প্রধান প্রবাহটি তুরাগ নদী থেকেই আসে। বুড়িগঙ্গা মুন্সিগঞ্জে ধলেশ্বরীর সঙ্গে মিলিত হয়। ছাগলাকান্দির কাছে বুড়িগঙ্গার উজান অঞ্চল নদী ভরাটের মাধ্যমে বন্ধ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র বন্যার সময় প্রবাহ লাভ করে। বুড়িগঙ্গার ভাটি অঞ্চল সারা বছরই থাকে নাব্য। ধলেশ্বরী নদীর গতি প্রকৃতির উপর নির্ভর করে ভাটি অঞ্চলে বুড়িগঙ্গা ধলেশ্বরী মিলন স্থানের পরিবর্তন ঘটে। বর্তমানে এই মিলন স্থল ফতুল্লা থেকে 3.22 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ঢাকা শহরে ভূপৃষ্ঠে অথবা ভূগর্ভে অতি স্বল্প গভীরতায় ক্ষয় রোধকারী মধুপুর কর্দমা শিলা পাওয়া যায়। ফলে বুড়িগঙ্গা নদীর গতিপ্রবাহ ঢাকা শহরে খুবই সুস্থির।
ঢাকা শহরের জন্য বুড়িগঙ্গা নদী অর্থনৈতিকভাবেও খুবই গুরুত্বপূর্ণ। এই নদী দিয়ে লঞ্চ এবং দেশি নৌকা চলাচল করতে পারে। তবে শুকনো মৌসুমে এই নদী দিয়ে বড় বড় স্টিমার চলাচল করতে পারে না। এই নদীর উপর দিয়ে 1989 সালে বাংলাদেশ চীন মৈত্রী সেতু নামে একটি সড়ক সেতু নির্মিত হয়। এই সেতুর উপর দিয়ে পথচারী পারাপারও সম্ভব। কিন্তু বুড়িগঙ্গায় এখনো প্রবাহ থাকলেও নেই তার ঐতিহ্য। বয়সের সঙ্গে সঙ্গে সে তার যৌবন হারিয়েছে। ট্যানারি ও কলকারখানার বর্জ্য নদীর পানিকে করেছে দূষিত। যদিও এখনো এই নদী হাজার হাজার মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দৈনিক কত শত নৌকা ও যান চলাচল করছে। এরা প্রত্যেকেই এই নদীর উপর নির্ভরশীল। তবে এখনো অনেক কিছু করা সম্ভব। এই নদী রাজধানী ঢাকার একটি আশীর্বাদ, যা এখনো কেউ উপলব্ধি করতে পারেনি। এদিকে যদি একটু নজর দিয়ে নদীটিকে উন্নত বিশ্বের নদীর মতো পর্যটন স্থল হিসেবে গড়ে তোলা যেত, তবে পাল্টে যেত পুরো রাজধানীর চেহারা।